আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আর্টিকেলের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাসে আমরা আর্টিকেলের এ এবং এন এর বেশ কিছু রুলস আলোচনা করেছিলাম, বেসিক রুলসগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা এ এবং এন এর আরও প্রাসঙ্গিক কিছু রুলস আলোচনা করব। তো যারা বিগত ক্লাসটি দেখেননি এখনও, তাদের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যারা অলরেডি দেখেছেন, উপভোগ করেছেন, শিখেছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে যে রুলসটা দেওয়া আছে সেটা হলো সিঙ্গুলার কমন নাউন দ্বারা যদি এক জাতিকে বোঝায় বা এক শ্রেণীকে বোঝায়, একটা জাতি বা একটা শ্রেণীকে বোঝায়, তাহলে সেই জাতি বা শ্রেণীবাচক যে নাউনটা থাকবে, যেই নামটা থাকবে, তার শুরুতে আমরা এ অথবা এন ব্যবহার করব। এ কখন ব্যবহার করব? যদি ওই জাতিবাচক শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে এ ব্যবহার করব, আর যদি ভাওয়েল থাকে তাহলে এন ব্যবহার করব। ফর এক্সাম্পল, আ ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। আ ডগ বলতে এখানে একটা কুকুর না, বরং সমগ্র কুকুর জাতিকে বোঝাচ্ছে। যে কোনো কুকুরই ফেথফুল। তার মানে এখানে এ ডগ দ্বারা একটি ডগ বা একটি কুকুর উদ্দেশ্য না, বরং এক জাতীয় যত কুকুর আছে সবাই উদ্দেশ্য। পরের বাক্যে an ant is an industrious insect, পিপীলিকা হলো এক জাতীয় পরিশ্রমী কীট। এই বাক্যের মধ্যেও an ant বলতে একটা পিপীলিকাকে বোঝাচ্ছে না, বরং বা এক জাতীয় যত পিঁপড়া আছে সবাইকে বোঝাচ্ছে। তার মানে আমরা কি পড়লাম? সিঙ্গুলার কমন নাউন দ্বারা যদি এক জাতি বোঝায় বা একটা শ্রেণীকে বোঝায়, তাহলে তার শুরুতে আমরা এ অথবা এন ব্যবহার করব। এরপরের যে নিয়মটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, কোনো বাক্যে যদি 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ডজন এরকম কোনো শব্দ থাকে যেগুলো সংখ্যাবাচক, সংখ্যার ইউনিটকে বোঝায়, এমন কোনো শব্দ যদি বাক্যের মধ্যে উল্লেখ থাকে, সেন্টেন্সে উল্লেখ থাকে, তাহলে ওই শব্দগুলোর শুরুতে, অর্থাৎ 1000, 100, মিলিয়ন, বিলিয়ন, ডজন যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর শুরুতে আমরা এ ব্যবহার করব। যেমন, আ মিলিয়ন পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং। মিটিংয়ে 1 মিলিয়ন মানুষ উপস্থিত হয়েছিল। এখানে আ মিলিয়ন, মিলিয়নের শুরুতে আ। আশা করি ক্লিয়ার। এরপরের বাক্যে, হুজাইফা হ্যাজ বট আ ডজন অফ পেন্স। হুজাইফা 1 ডজন কলম কিনেছে। তাহলে 1 ডজনের মধ্যে 12টা, কিন্তু আমাদের এখানে ইউনিট উদ্দেশ্য, যার কারণে তার শুরুতে আ। তাহলে কি শিখলাম আমরা? 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এরপর আছে ডজন। এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে এই শব্দগুলোর শুরুতে আমরা এ ব্যবহার করব। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরের বাক্যে, হাফ, রাদার, মেনি, সাচ ইত্যাদির পরে যদি সিঙ্গুলার কমন নাউন থাকে, কমন নাউন প্লাস সিঙ্গুলার দুইটাই থাকতে হবে। যদি সিঙ্গুলার কমন নাউন থাকে, তাহলে তার শুরুতে আমরা এ বসাবো। কার শুরুতে? ওই যে সিঙ্গুলার কমন নাউন যেটা আছে বাক্যের মধ্যে, ওই সিঙ্গুলার কমন নাউনের শুরুতে। যেমন, মেনি এ ম্যান ওয়াজ কিলড। অনেক মানুষ নিহত হয়েছিল, হত্যা হয়েছিল। হি ইজ রাদার আ ফুল। কোথায় কি আছে? রাদারের পরে ফুল আছে, সুতরাং এটা একটা কমন নাউন এবং সিঙ্গুলার, তার শুরুতে এ বসবে। ক্লাসের পর্যায়ে এসে পরবর্তী যে রুলসটা আমরা দেখব সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি মোস্ট। আমরা জানি মোর, মাছ, এদের সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট। তো যদি সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ভেরি অর্থ দেয়, খুব বেশি, অ্যাডভার্বে অর্থ দেয়, তখন ওই মোস্ট এর শুরুতে এ বসাতে হয়। কিন্তু যখন সুপারলেটিভ ডিগ্রি হিসাবে ব্যবহৃত হবে, হি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস অথবা ইন দ্য ভিলেজ, তখন এই মোস্টের শুরুতে দা ব্যবহৃত হবে। কিন্তু যখন মোস্টটা ভেরি অর্থ দেবে, খুব অর্থ দেবে, তখন তার শুরুতে আমরা এ বসাবো। একটু উদাহরণ দেখে নেওয়া যাক। হি লিডস মোস্ট হ্যাপি লাইফ। এখানে সুপারলেটিভ কিছু বোঝাচ্ছে না, বরং ভেরি অর্থ দিচ্ছে। কেমন? সে খুব সুখী জীবন যাপন করছে। এই বাক্যের মধ্যে মোস্ট মানে হলো খুব বা ভেরি, সুতরাং তার শুরুতে আমরা আর্টিকেল হিসাবে এ বসাবো। পরবর্তী বাক্যে, আই লিভ ইন আ মোস্ট বিউটিফুল ভিলেজ। আমি একটা খুব সুন্দর গ্রামে বসবাস করি। এখানে মোস্ট মানে হলো ভেরি বিউটিফুল ভিলেজ। তাহলে যখন মোস্ট ভেরি অর্থ দেবে, তখন তার শুরুতে আমরা আর্টিকেল হিসাবে এ যোগ করব। কিন্তু যখন মোস্ট
সুপারলেটিভ ডিগ্রি হিসাবে ব্যবহৃত হবে, তখন তার শুরুতে এ বা এন বসবে না, বরং দা বসবে। পরবর্তী নিয়ম যেটা দেওয়া আছে সেটা হলো সো, অ্যাজ, টু, হাউ ইত্যাদি অ্যাডভার্ব যদি কোনো অ্যাজেক্টিভকে কোয়ালিফাই করে, কোনো অ্যাজেক্টিভকে নির্দেশ করে, তখন সেই অ্যাজেক্টিভের পরে যে নাউনটা থাকবে সেই নাউনের শুরুতে আমরা এ বা এন বসাবো। আবারও বলছি যে সো, অ্যাজ, টু, হাউ এই কয়েকটা অ্যাডভার্ব যদি কোনো অ্যাজেক্টিভকে নির্দেশ করে এবং সেই অ্যাজেক্টিভের পরে যে নাউনটা থাকবে সেই নাউনের আগে বা শুরুতে আমরা এ বা এন ব্যবহার করব। উদাহরণ দেখে নেওয়া যাক। হি ইজ টু টল আ বয় টু টাচ দ্য রুফ। সে এতই লম্বা বালক যে রুফ অর্থাৎ ছাদ স্পর্শ করতে পারে। এই বাক্যের মধ্যে টু আছে, আমরা এখানে পেয়েছিলাম টু, এরপরে তারপরে একটা অ্যাজেক্টিভ আছে টল, এরপরে একটা বয় আছে, মাঝখানে আমরা আর্টিকেল হিসাবে এ বসাবো। কেন? কারণ হলো আমরা নিয়মে পড়েছি যে সো, অ্যাজ, টু, হাউ ইত্যাদির পরে যদি কোনো অ্যাজেক্টিভ থাকে তাহলে অ্যাজেক্টিভের পরে যে নাউনটা বসবে সেই নাউনের শুরুতে আমরা আর্টিকেল হিসাবে এ অথবা অ্যান ব্যবহার করব। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরেরটাই ইট ইজ সো গুড অ্যান আইডিয়া। এটা খুবই একটা ভালো ধারণা। এই বাক্যের মধ্যেও সো আছে, এই যে নিয়মের মধ্যেও ছিল সো আছে, এরপর একটা অ্যাজেক্টিভ আছে, এরপরে আইডিয়া একটা নাউন আছে। সুতরাং সেই নাউনের আগে আমরা শুরুতে ভাওয়েল না কনসোনেন্ট দেখে এ বা এন বসাবো। যেহেতু এখানে ভাওয়েল আছে তাই আমরা আর্টিকেল হিসাবে এন নিয়ে আসছি। পরবর্তী উদাহরণে হাউ নাইস আ বার্ড ইট ইজ। এই পাখিটি কতই না সুন্দর। এই বাক্যের মধ্যে নাইস হাউ আছে, হাউয়ের পর একটা অ্যাজেক্টিভ আছে, তারপরে একটা নাউন আছে। তাহলে এই নাউনের শুরুতে আমরা আর্টিকেল হিসাবে এ ব্যবহার করব। কেন? কারণ বি আছে, বি একটা কনসোনেন্ট, সুতরাং কনসোনেন্টের শুরুতে আমরা এ ব্যবহার করব। ক্লাসের এই পর্যায়ে আর্টিকেলে যে নিয়মটা আমরা দেখব সেটা হলো কোনো শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং ওই এইচ যদি অনুচ্চারিত থাকে অর্থাৎ উচ্চারণ যদি না হয় তাহলে ওই শব্দের শুরুতে আমরা এন বসাবো। আর যদি উচ্চারিত হয় এইচ তাহলে তার শুরুতে এ বসাবো। উদাহরণের মাধ্যমে দেখি আমরা একটু। হি লেফট দ্য হাউস বিফোর অ্যান আওয়ার। এই শব্দটার মধ্যে এইচ উচ্চারণ হয়নি, এইচকে বাদ দিলে যেটা থাকে সেটা অর্থাৎ আওয়ার উচ্চারণ হচ্ছে। তাহলে এইচ উচ্চারণ হয়নি, এখানে এইচ উচ্চারণ না হওয়ার কারণে তার শুরুতে আমরা এন বসাবো। তাহলে নিয়ম যেটা ছিল সেটা হলো যদি কোনো শব্দের শুরুতে এইচ থাকে এবং সেই এইচ যদি উচ্চারিত না হয়, উচ্চারণ যদি না হয় তাহলে তার শুরুতে এন বসাবো। আর যদি উচ্চারণ হয় তাহলে সেখানে এ বসাবো। এইখানে এইচটা উচ্চারণ হয়নি, উচ্চারিত হয়নি, যার কারণে এন। পরের বাক্যে হি হ্যাজ অ্যান হেয়ার টু টেক দ্য ল্যান্ড। তার একটা উত্তরাধিকারী রয়েছে, তার একজন উত্তরাধিকারী রয়েছে জমিটা নেয়ার জন্য। এই বাক্যের মধ্যেও এই শব্দের মধ্যে এইচ উচ্চারণ হয়নি। কেন? উচ্চারণ হচ্ছে এয়ার, নট হিয়ার। তার মানে কি এইচ উচ্চারণ হয়নি। যদি এইচ উচ্চারণ না হয় তাহলে আমরা সেখানে এন বসাবো, যার কারণে এখানে এন। কিন্তু পরবর্তী বাক্যগুলোতে হি হ্যাজ মেড আ হাউস। কেন? কারণ এখানে এইচ উচ্চারণ হয়েছে, যার কারণে এখানে এ। হি হ্যাজ মেড আ হাউস। তাহলে এখানে এইচ উচ্চারণ হওয়ার কারণে তার শুরুতে আমরা এ বসাবো, যেখানে আমরা দেখতে পেলাম। ওকে, এরপরে দ্য ম্যান ওয়াজ রাইডিং আ হর্স। লোকটি একটি ঘোড়া চালাচ্ছে বা ঘোড়া দৌড়াচ্ছে। তাহলে এই বাক্যের মধ্যেও হর্স এখানে এইচ উচ্চারণ হয়েছে। যদি এইচ উচ্চারণ হয় তাহলে সেখানে আমরা এ বসাবো, বলা আছে রুলসের মধ্যে, তাই আমরা এখানে এ বসাবো। পরের নিয়মটা যদি আমরা দেখি, কোনো ব্যক্তির সমতুল্য দোষ অথবা গুণ যদি বোঝায় তাহলে তার শুরুতে অর্থাৎ ওই শব্দের শুরুতে যেটা দ্বারা সমতুল্য বোঝাচ্ছে ওই নাউনটার শুরুতে আমরা এ অথবা এন বসাবো। যদি ভাওয়েল থাকে তাহলে এন বসাবো, আর কনসোনেন্ট থাকলে এ বসাবো। যেমন আ বাবর ডাজন্ট লিভ ইন অল এজেস। বাবর প্রতিযুগেই থাকে না, অর্থাৎ ভালো বাবরের মতো মহৎ ব্যক্তি প্রত্যেক যুগে যুগেই জন্ম নেয় না। তার মানে এখানে এ বাবর। কেন? আমাদের যে সম্রাট বাবর ছিল ভারতবর্ষের, তার গুণকে বোঝাচ্ছে। তার মতো লোক প্রত্যেক যুগে যুগেই পাওয়া যায় না। তার মানে এখানে সেই বাবর উদ্দেশ্য না, বরং তার গুণ, তার যে মহত্ব ছিল সেই মহত্ব বা গুণ বিশিষ্ট একটা লোককে বোঝাচ্ছে এখানে, তাই এখানে এ হবে।
এরপরের বাক্যে অ্যান ওমর ইজ রিয়ারলি বর্ন, একজন ওমর খুব কমই জন্ম নেয়। এখানে ওমর বলতে সেই রাসূলের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, বরং তার মতো সাহসী, তার মতো তাকওয়াবান, তার মতো ভালো ব্যক্তিকে বোঝানো হয়েছে। সুতরাং যেহেতু তার গুণের সাথে কোনো একটা ব্যক্তির গুণের তুলনা করা হয়েছে, তাই সমতুল্য বোঝানো হয়েছে এখানে। তাই এই ওমর অর্থাৎ প্রপার নাউনের শুরুতে অ্যান বসছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং নোটস নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।